আমি এমন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাই যে মিউচুয়াল ফান্ডেতে রিস্কটা তুলনামূলকভাবে কম হবে কিন্তু অপেক্ষাকৃত ভালো রিটার্ন পাওয়া যাবে। এরকম কোনো কি মিউচুয়াল ফান্ড আছে? তো আপনার এই প্রশ্নের উত্তর হতে পারে ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড। আমরা এই ভিডিওতে আজ আলোচনা করব যে ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডটা কি, এই ফান্ডের অ্যাসেট কিভাবে অ্যালোকেট হয়, এই ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডের অ্যাডভান্টেজগুলো কি কি আছে, এই ফান্ডে কাদের ইনভেস্ট করা উচিত, এই ফান্ড থেকে কীরকম রিটার্ন এক্সপেক্ট করা যেতে পারে এবং মোস্ট ইম্পর্টেন্টলি গত 10 বছরে ভালো পারফর্ম করেছে এরকম 4টে ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড সম্বন্ধে আমরা জানবো। তো ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড কি এটা জানতে হলে আমাদের প্রথমে মিউচুয়াল ফান্ডের যে প্রধান দুটো ব্রড ক্যাটাগরি আছে এই সম্বন্ধে একটু জেনে নিতে হবে। তো প্রথম যে ক্যাটাগরিটা সেটা হলো ডেট মিউচুয়াল ফান্ড। ডেট মিউচুয়াল ফান্ডেতে কী হয় যে আপনি মিউচুয়াল ফান্ড কোম্পানিতে যে টাকাটা জমা করছেন সেই টাকাটা মিউচুয়াল ফান্ড কোম্পানি কিছু ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করে। এই ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টগুলো কি, যেমন ধরুন বন্ডও বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ধরুন সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের বন্ড, তারপরে বিভিন্ন ধরনের পাবলিক সেক্টর ইউনিট আছে তাদের বিভিন্ন বন্ড ইস্যু হয়, সেই বন্ড, কর্পোরেটের বন্ড। এই বন্ড ছাড়াও থাকে সার্টিফিকেট অফ ডিপোজিট, কমার্শিয়াল পেপার, মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট যেমন ট্রেজারি বিল। এগুলো হলো ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্ট। অর্থাৎ এই ইনস্ট্রুমেন্টে যখন আপনি ইনভেস্ট করবেন তখন আপনি প্রতি মাসে মাসে এই ইনস্ট্রুমেন্ট থেকে একটা ইন্টারেস্ট পাবেন। তো এই ইন্টারেস্টটা থেকে কিন্তু আপনার মিউচুয়াল ফান্ডের যে এনএভি সেটা বাড়বে। যেহেতু এটা ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্ট সুতরাং এর যে রিটার্নটা সেটা মোটামুটি স্টেবল থাকবে এবং গ্যারান্টেড থাকবে। কিন্তু এই ডেট যে ইনস্ট্রুমেন্টের কথা বললাম এর রিটার্নটা গ্যারান্টেড, স্টেবল সবই ঠিক আছে, কিন্তু এর রিটার্নটা কিন্তু খুব কম হয়। এটা মেরে কেটে দেখা যায় যে 7 থেকে 8, খুব বেশি হলে 9% মতন রিটার্ন পাওয়া যেতে পারে ডেট মিউচুয়াল ফান্ড থেকে। এরপর মিউচুয়াল ফান্ডের আরেকটা অপশান আছে, সেটা হলো ইকুইটি মিউচুয়াল ফান্ড। ইকুইটি মিউচুয়াল ফান্ডে কি হয়, আপনি যে টাকাটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন সেই টাকাটা বিভিন্ন কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট করা হয়, অর্থাৎ এই টাকা দিয়ে বিভিন্ন কোম্পানির শেয়ার কেনা হয়। এরপর কি হয়, যখন এই কোম্পানির শেয়ারের দাম বাড়ে তখনই আপনার মিউচুয়াল ফান্ডের যে এনএভি বা ভ্যালু সেটাও বাড়ে। আর এই কারণের জন্যই দেখা যায় যে ইকুইটি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু আপনার একটা ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এক্ষেত্রে একটাই সমস্যা, সেটা হলো রিস্ক। যেমন কোম্পানির শেয়ার বাড়তেও পারে ঠিক তেমনিভাবে কমতেও পারে। সেই কারণের জন্য কি হয়, এর যে রিটার্নটা এটা স্টেবল নাও হতে পারে। বিশেষ করে শর্ট টার্মের ক্ষেত্রে দেখা যায় এর রিটার্নটা কিন্তু আপ ডাউন করে, কিন্তু লং টার্মের ক্ষেত্রে দেখা যায় যে এর রিটার্নটা ভালো পাওয়া যায়। তো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে মিউচুয়াল ফান্ড হাউসগুলোর মনে একটা প্রশ্ন থাকে যে আমি কি এমন একটা মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি যে ক্যাটাগরিতে আমার ডেট মিউচুয়াল ফান্ডের মতো স্টেবিলিটিও পাবো, আবার ইকুইটি মিউচুয়াল ফান্ডের মতো ভালো রিটার্নও পাবো। তো এই যে থট বা এই যে প্রিন্সিপাল, এইটার উপর বেস করেই তারা একটা মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি তৈরি করেছে যেটাকে বলা হয় হাইব্রিড মিউচুয়াল ফান্ড। তো এই যে হাইব্রিড ফান্ড, এই হাইব্রিড ফান্ডেরও আবার বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। তো সেই ক্যাটাগরিগুলোর মধ্যেই একটা ইম্পর্টেন্ট ক্যাটাগরি হলো ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড। এই ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডকে আবার ডিনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ডও বলা হয়। অর্থাৎ নাম শুনেই বুঝতে পারছেন যে এর যে অ্যাসেট অ্যালোকেশন এটা হলো ডিনামিক, অর্থাৎ সময়ের সাথে সাথে চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে, কখন চেঞ্জ হবে, এটা নির্ভর করবে মার্কেট কন্ডিশনের উপর। মনে করুন বর্তমান সময়েতে ইকুইটি পোর্শন যেটা অর্থাৎ স্টক মার্কেট ওভার ভ্যালুড আছে, তখন এই ডিনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে কী হবে যে ইকুইটি যে পোর্শনটা আছে সেটা আমি বিক্রি করব এবং বিক্রি করে সেই টাকাটা দিয়ে আমি ডেট ইনস্ট্রুমেন্টেতে ইনভেস্ট করব। আবার ঠিক উল্টোটাও হতে পারে, যখন আমি দেখব যে এই সময় ইকুইটি পোর্শন যেটা সেটা আন্ডার ভ্যালুড আছে, অর্থাৎ ইকুইটি মার্কেট যদি আন্ডার ভ্যালুড থাকে সেই সময় আমি কী করবো, ডেট পোর্শন থেকে কিছু অংশ বিক্রি করব এবং সেই টাকা দিয়ে আমি ইকুইটিতে ইনভেস্ট করব। তো এই যে মুভমেন্ট, এই মুভমেন্টের কারণে এটাকে বলা হয় ডিনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ড। এইবার আমি যদি বলি যে এই যে ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড এর অ্যাডভান্টেজগুলো কী কী, প্রধান যে অ্যাডভান্টেজ সেটা হলো এটা একটা মডেল বেসড ফান্ড। তো একটা মডেল ফিক্সড করা আছে যে কখন ইকুইটি ওভার ভ্যালুড, কখন ডেট পোর্শন ওভার ভ্যালুড, এবং সাথে সাথে কি হয় ফান্ড ম্যানেজারের কাছে কিন্তু একটা ট্রিগার চলে যায় যে এই সময় ইকুইটিটা ওভার ভ্যালুড আছে, তখনই সঙ্গে সঙ্গে ফান্ড ম্যানেজার এটা ইকুইটি পোর্শনটাকে বিক্রি করে ডেটে ইনভেস্ট করবে। আবার যখন ডেটের পরিমাণ বেশি হয়ে যাবে তখন সেটা ইকুইটিতে ইনভেস্ট করবে। তো এই কারণের জন্য কি হয়, দেখা যায় যে আপনার একটা কিন্তু স্টেবল রিটার্ন পাওয়ার সম্ভাবনাটা থাকে এই ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডে। আর দ্বিতীয় যে কারণটা সেটা হলো যে যখন মার্কেট ডাউন থাকে তো সেই সময়তে আপনার কিন্তু যে পোর্টফোলিও সেটা কিন্তু
ডাউনফলটাকে প্রোটেক্ট করে, কারণ অলরেডি আপনি যখন মার্কেট আপ ছিল সেই সময় আপনি অনেকটাই বেঁচে ফেলেছেন, তো সেই কারণের জন্য সেই সময় আপনার ইকুইটি পোর্শনের যে কন্ট্রিবিউশনটা সেটা তো অলরেডি কমে গেছে, আপনি তো অলরেডি ডেট পোর্শনেতে বেশি ইনভেস্ট করে দিয়েছেন তার আগেতেই। তো সেই কারণের জন্য কী হয় যে মার্কেট যখন ফল করবে তার যে নেগেটিভ ইম্প্যাক্ট সেটা কিন্তু আপনার পোর্টফোলিওতে কম হবে। আর 3 নম্বর যেটা, সেটা অলরেডি আমি আগেই বলেছি যে ইকুইটি আর ডেটের পোর্শনটাকে আমি চেঞ্জ করতে পারি মার্কেট কন্ডিশনের উপর বেস করে, তো এটা একটা বড় অ্যাডভান্টেজ। তো যদি আপনার ইনভেস্টমেন্ট টেনিওর 3 বছর বা তার বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনি ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডেতে ইনভেস্ট করার কথা ভাবতে পারেন। এইবার যে প্রশ্নটা আসবে যে এই ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডেতে কারা ইনভেস্ট করবে। দেখুন, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট সবসময় কিন্তু লং টার্মের জন্য, অ্যাটলিস্ট আপনার ইনভেস্টমেন্ট পিরিয়ড যদি 3 বছর বা তার বেশি হয় তাহলে কিন্তু আপনি ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডের ইনভেস্ট করার কথা ভাবতে পারেন। আর আরেকটা ব্যাপার হলো যে ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড আসলে ডেট ফান্ডেরই একটা অ্যাগ্রেসিভ মডেল বলতে পারেন। ডেট ফান্ড কি সেটা আপনাকে আগেই বলেছি যে ডেট ফান্ড হলো ফিক্সড রিটার্ন ফান্ড। তো ফিক্সড রিটার্ন ফান্ডের ক্ষেত্রে কিন্তু রিটার্নটা কম পাওয়া যায়, তো সেই কারণের জন্য যদি আপনি আরেকটু অ্যাগ্রেসিভ হন, অর্থাৎ আমি ডেটের থেকে আরেকটু বেশি রিস্ক নিলাম, তো সেক্ষেত্রে আপনার জন্য একটা ভালো চয়েস হতে পারে ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড। 3 নম্বর যেটা, সেটা হলো যে আপনি ইকুইটিতে ইনভেস্ট করে ভালো রিটার্ন পেতে চান ঠিকই, কিন্তু আবার যখন মার্কেট খারাপ হবে সেই সময় যেন আপনার পোর্টফোলিও খুব ডাউন না হয়ে যায়, অর্থাৎ সেই সময় যেন আপনার পোর্টফোলিওটা প্রোটেক্টেড থাকে। আপনার যদি এরকম কন্ডিশন থাকে তাহলে আপনি এই ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডে ইনভেস্ট করতে পারেন। 4 নম্বর যেটা, যে আপনি পোর্টফোলিও ম্যানেজমেন্ট সম্বন্ধে খুব একটা ভালো বোঝেন না, অর্থাৎ আপনি ডেট, ইকুইটি, এই বিভিন্ন যে অপশানগুলো আছে কিভাবে এটাকে অ্যাসেট অ্যালোকেশন করবেন এই সম্বন্ধে আপনার খুব ভালো স্বচ্ছ ধারণা নেই, তো সেই সময়তে কিন্তু আপনি এই ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডেতে ইনভেস্ট করতে পারেন। এবার সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে গত 10 বছরে কোন কোন ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডগুলো ভালো রিটার্ন দিয়েছে। তো এই লিস্টের প্রথমেই আমি যে ফান্ডের নাম করব সেটা হলো এইচডিএফসি ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড। তো আমি যদি দেখি যে এইচডিএফসি ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড গত 3 বছরে 27.81% হারে রিটার্ন দিয়েছে, গত 5 বছরে 15.65% হারে রিটার্ন দিচ্ছে, আর গত 10 বছরে 16.12% হারে রিটার্ন দিচ্ছে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড হিসাবে এইচডিএফসি ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডের পারফরমেন্স কিন্তু খুবই ভালো। এবার আপনি দেখুন যে এইচডিএফসি যে ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড আছে এর অ্যাসেট অ্যালোকেশনটা কীরকম। আমি আপনাকে দেখাচ্ছি 31 মে 2023-এর ডেটা। আপনি জানেনই যে ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড আসলে ডিনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, তো এর যে অ্যাসেট অ্যালোকেশন এটা তো চেঞ্জ হতেই থাকবে। আপনাকে আমি একটা ডেটের দেখাচ্ছি, মনে করুন 31 মে 2023। এই সময় যদি আপনি দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে এর ইকুইটিতে ইনভেস্ট আছে 61.62%, ডেটে ইনস্ট্রুমেন্ট আছে 24.71% এবং ক্যাশ হোল্ড করে আছে 13.67%। তো এইখান থেকে কিন্তু আপনার কাছে একটা জিনিস পরিষ্কার হয়ে যাবে। দেখুন, এই কোম্পানি কিন্তু বুঝছে যে বর্তমানে ইকুইটির ভ্যালুয়েশন খুব বেশি আছে এবং সেই কারণের জন্য তারা কিছু ইকুইটি বিক্রি করে ক্যাশ হোল্ড করে রেখেছে। 13.67% কিন্তু ওদের ক্যাশে রাখা আছে। এই কারণের জন্যই ক্যাশে রাখা আছে যে যদি মার্কেট কারেক্ট হয় সেই সময়তে তারা ইকুইটিতে কিছু ইনভেস্ট করবে। এরপর দ্বিতীয় যে ফান্ডটার কথা বলবো সেটা হলো আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড। তো এর ক্ষেত্রে আপনি যদি দেখেন যে গত 3 বছরে এই ফান্ডের রিটার্ন হচ্ছে 16.17%, 5 বছরের রিটার্ন হচ্ছে 11.63% এবং 10 বছরের রিটার্ন যদি দেখেন সেটা হচ্ছে 13.69%। তো এইচডিএফসি ফান্ডের থেকে একটু কম, কিন্তু এর রিটার্নটাও যথেষ্ট ভালো। এবার এর যদি অ্যাসেট অ্যালোকেশন দেখেন 31 মে 2023-এ, তাহলে আপনি দেখতে পাবেন যে ইকুইটিতে 40.73%, অর্থাৎ ইকুইটির পোর্শনটা যথেষ্টই কম। এরপর যদি দেখেন যে ডেট ক্যাটাগরিতে এর ইনভেস্টমেন্ট আছে 20.29% এবং মোস্ট ইন্টারেস্টিংলি এর ক্যাশ রিজার্ভ আছে 38.98%। সুতরাং আপনি বুঝতে পারছেন এরাও কিন্তু বর্তমানে ক্যাশটাই হোল্ড করে রেখেছে এবং সময় খুঁজছে যে কখন ইকুইটি মার্কেটটা আবার একটু আন্ডার ভ্যালুড হবে, তখন আবার ওরা ইনভেস্ট করবে। 3 নম্বর যে ফান্ডটার কথা আমি বলবো সেটা হলো আদিত্য বিড়লা সান লাইফ ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড। এটা একটা খুব পুরনো ফান্ড। এই ফান্ডের ক্ষেত্রে আমি যদি দেখি যে গত 3 বছরে এর যে রিটার্ন এসেছে সেটা হচ্ছে 16.07%, 5 বছরের রিটার্ন যদি দেখি সেটা হলো 11.59% এবং 10 বছরের রিটার্ন 12.72%। এরপর এদের যদি আমি অ্যাসেট অ্যালোকেশনটাও দেখি 31 মেতে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে ইকুইটিতে এই ফান্ডে ইনভেস্টমেন্ট হচ্ছে 58.72%, ডেটেতে ইনভেস্টমেন্ট আছে 21.88% এবং ক্যাশ রিজার্ভ যেটা আছে সেটা হলো 19.38%। এরপর আমি শেষ যে ফান্ডের কথাটা বলবো সেটা হলো নিপন ইন্ডিয়া ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড। তো এটাও একটা খুব পপুলার ফান্ড। এই ফান্ডের ক্ষেত্রে যদি আমি দেখি যে গত 3 বছরে এর রিটার্ন হচ্ছে 16.12%,
5 বছরের রিটার্ন হচ্ছে 11.11% এবং 10 ইয়ার্সের রিটার্ন হচ্ছে 12.95%। এবং এর যদি অ্যাসেট অ্যালোকেশনটা দেখি 31 মেতে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে ইকুইটিতে এর ইনভেস্টমেন্ট হচ্ছে 55.73%, ডেট ইনস্ট্রুমেন্টে এর ইনভেস্টমেন্ট হচ্ছে 26.36% এবং ক্যাশ রিজার্ভ আছে 17.91%। এরপর এই 4টে মিউচুয়াল ফান্ড ছাড়াও এই ক্যাটাগরিতে অনেক ফান্ড আছে। তার মধ্যে যেমন নাম করা আছে এডেলওয়াইজ ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড, তারপরে আপনার ইনভেস্কো ইন্ডিয়া ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড, এল&টি ডিনামিক ফান্ড। তো আপনি সব ফান্ডের রিটার্নগুলো চেক করে দেখে নিতে পারেন। আমি শুধু আপনাকে 4টে ফান্ডের এক্সাম্পল দিলাম, এটা কোনো বাইং রেকমেন্ডেশন না এটা কোনো র্যাঙ্কিং, আমি জাস্ট আপনাকে এক্সাম্পল হিসাবে এগুলো আপনাকে শো করলাম। এবার মনে করুন যে আপনার কাছে 10,000 টাকা আছে, এই 10,000 টাকা আপনি এসআইপি করতে চান। এবার আপনার ইনভেস্টমেন্টের উপর আপনি অপটিমাম রিস্ক নিয়ে ম্যাক্সিমাম রিটার্ন চান, তাহলে আপনি কোন মিউচুয়াল ফান্ডে কিভাবে ইনভেস্ট করবেন, অর্থাৎ আপনি মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও কিভাবে বাড়াবেন, সেটা যদি জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।